আজকে পাতায়াতে পুরো একটা দিন কাটাবো মাত্র কয়েকশো বাত বাজেটে। 10 বাত ভাড়া দিয়ে পাহাড়ের উপর বিগ বুদ্ধা টেম্পল। ফ্রিতে মন্দিরে ঢুকতে পারবো না টিকিট লাগবে? বিচের পাশে বসে কাপ নুডলস খাওয়া আর রাত কাটাবো মাত্র 370 বাতে ডরমিটরিতে। পাতা কি শুধু পার্টি সিটি নাকি বাজেটেও ট্রাভেল করা যায়? তাহলে চলুন সেটা দেখি। হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ রিপা রঞ্জনা, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ভাবলাম আপনাদের জন্য একটা ভ্লগ বানিয়ে ফেলি, যদি আপনাদের কোনো উপকার আসে তো আমারও ভালো লাগবে। তাহলে সারাদিন আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন আমি কোথায় কোথায় ঘুরে বেড়াবো। সেখানে আপনারা ব্যাংককে আসলে আপনারাও ঘুরে বেড়াতে পারবেন। সকালবেলা হ্যারি হোটেল থেকে চেক আউট করলাম। এখানে 2 দিন ছিলাম আমি, 2টা রাত। তো লাগেজ গুলো হচ্ছে নিচে রাখলাম, কারণ আজকে আমি সারাদিন ঘুরবো। আর এখন আমি রুম ঠিক করিনি, আজকে রাতটাও আমি পাতায়াতে থাকবো। আমার কাছে বেশ ভালো লেগেছে পাতায়া। তো আমি হচ্ছে লাগেজ গুলো রেখে বের হয়ে পড়লাম আজকে ঘুরবার জন্য। আমি এখন একটা সি বিচে আছি পাতায়াতে। বিচটা অনেক বেশি সুন্দর। এখন মানে 12টা বাজে আর প্রচন্ড পরিমাণে গরম। তো ব্যাংককে যারা আসবেন বা থাইল্যান্ডে যারা আসবেন তারা আসার আগে অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যে কোন ধরনের পোশাকটা পরলে আসলে আপনি মানে আরামদায়ক ভাবে ঘুরতে পারবেন এবং কমফোর্টেবল ঘুরতে পারবেন। আসলে এত বেশি গরম এখানে, তো ওই কাপড় চোপড় গুলো আসলে একটু ঠিকঠাক মতো বুঝে তারপর আনতে হবে। পাতায়ার এই বিচটা অনেক সুন্দর। পানিগুলো অনেক নীল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে করার জন্য। আসলে আসলে সুন্দর করে ঘুরতে পারবেন এবং অনেক অ্যাক্টিভিটিসও আপনারা এখানে করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন পাতায়া সিটি, ওইটা হচ্ছে পাতায়া ভিউ পয়েন্ট। ওইখানে যদি উঠতে পারেন, ওইখান থেকে উঠলে হচ্ছে পুরো পাতায়া সিটিটা মানে সুন্দর করে দেখতে পারবেন। গতকালকে হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম। তো আজকে আর ওখানে যাচ্ছি না, আজকে জাস্ট আমি বিচে থাকবো। আমি এখন দাঁড়িয়ে আছি পাতায়ার বিখ্যাত মাইক শপিং মলের সামনে। এটা পাতায়ের বিচ রোডে একদম প্রাইম লোকেশনে অবস্থিত। পাতায়ের বিচ রোডের পাশে অবস্থিত, এটা সমুদ্রের খুবই কাছে। আর টুরিস্টদের জন্য এটা খুবই সুবিধাজনক। লোকাল এবং বিদেশি 2 ধরনের মানুষই এখানে আসে। আমার হোটেল থেকে এটা খুবই সামনে। আমি জাস্ট আমার হোটেলের নিচে ব্যাগগুলো রেখে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এখানকার জিনিসপত্রের দাম মোটামুটি আমাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে। বাংলাদেশের বসুন্ধরা সিটিতে যেমন আমরা সবাই শপিং করতে পারি, এই মার্কেটটাও সেম, যে মধ্যবিত্ত পরিবারের মানুষ এখান থেকে শপিং করতে পারবে। এই পোশাকগুলো দেখেই আমার কাছে খুব আরামদায়ক মনে হচ্ছে এবং খুবই কালারফুল ড্রেস গুলো মনে হচ্ছে। তাই আমি জাস্ট এই দোকানটাতে একটু দেখলাম, মানে দেখার জন্য ঢুকলাম। আর এই পাশের এই রোয়ে যতগুলো ড্রেস রয়েছে, এই সবগুলো ড্রেসের দাম হচ্ছে 699 বাত। মানে এ পাশ থেকে আপনি যেটাই নেবেন 699 বাত করে পড়বে। কট সেট গুলো সুন্দর ছিল এবং খুবই কালারফুল ছিল। তা আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কিরকম রেঞ্জের মধ্যে এই মার্কেটে আপনারা আসলে চাইলে শপিং করতে পারবেন। মাইক শপিং মল খুব বড় বিলাসবহুল মল না, কিন্তু বাজেট ফ্রেন্ডলি, পর্যটকদের জন্য সুবিধাজনক। এখানে রয়েছে কাপড়, সুভিনিয়র, ব্যাগ, জুতা পাওয়া যায়। থাই সিল্ক এবং লোকাল পণ্য রয়েছে। তারপরে আরো যা পাবেন, টি-শার্ট রয়েছে, থাই স্টাইলের ড্রেস রয়েছে, সুভিনিয়র, ঘড়ি, সানগ্লাস, এসবই আপনারা এই মার্কেটের মধ্যে বাজেটের মধ্যে পেয়ে যাবেন। যারা পাতায় থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান তাদের জন্য এই মলটা খুব ভালো একটা অপশন। এখানে অনেক দোকানে দামাদামি করে জিনিস কেনা যায়। দামের রেঞ্জ রয়েছে 100 থেকে 1000 বাতের মধ্যে। তবে আমি কিছু ব্যাগ দেখেছিলাম, সেই ব্যাগগুলো হচ্ছে মানে বাংলাদেশি টাকা প্রায় 5000 টাকা পড়বে। সেগুলো হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডের কপি যে ব্যাগগুলো রয়েছে সেগুলো। এই মার্কেটের জিনিসগুলো লোকাল মার্কেট থেকে একটু বেশি দাম, বাট মলের থেকে একটু সস্তা। মার্কেটে ঘুরতে ঘুরতে একটা ইয়াররিং এর দোকান চোখে পড়লো। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ইয়াররিং রয়েছে, তবে এই রিং গুলোর দাম রয়েছে মাত্র 29 বাত। এটা আমার কাছে খুবই কম মনে হয়েছে। তো এখান থেকে কিন্তু আসলে অনেকগুলো কানের দুল নেওয়া যাবে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মার্কেটটা সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হচ্ছে মাইক শপিং মলের উপরে একটা রুফটপ ভিউ পয়েন্ট আছে। পরে উঠলে পাতায় বিচের সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। আর সূর্যাস্ত সময় গেলে আরো বেশি সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এই মার্কেটটা বেসিক্যালি কাদের জন্য প্রেফারেবল? যারা বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান
তাদের জন্য সুভিনির কিনতে চাইলে এবং সমুদ্রের পাশে যদি শপিং করতে চান সেক্ষেত্রে তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন। থাইল্যান্ডে আমি একটা নতুন জিনিস দেখলাম। ঢাকাতে আমরা চোখের ডাক্তার দেখানোর পর যে পাওয়ারটা লিখে দেবে সেই অনুযায়ী আমরা গ্লাস বানিয়ে নিব, বাট এইখানে চশমার দোকানে প্রত্যেকটা রো এর উপরে পাওয়ার আলাদা আলাদা করে লেখা আছে যে আপনার যেটা চোখে পড়ে অ্যাডজাস্ট হবে সেই গ্লাসটা আপনি কিনতে পারবেন। ঢাকাতে আমি এমন কোনো দোকান দেখিনি, জাস্ট এটা আমার কাছে নতুন মনে হয়েছে। যারা বড় লাক্সারি মলে না গিয়ে সহজে কিছু চান তারা কিন্তু এই মার্কেটটাতে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। টার্মিনাল 21 যেমন থিম আর বিলাসবহুল অভিজ্ঞতা দেয়, মার্ক শপিং মল দেয় সহজ বাজেট ফ্রেন্ডলি শপিং। তাহলে আপনি কোনটা পছন্দ করবেন, থিম মল নাকি এই রকম সহজ বাজেটের মধ্যে মার্কেট? আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই মার্কেটটা ঘোরা শেষ করে এখন আমি যাব জমটেন বিচে। তো কিভাবে যাব সেটাই আপনাদেরকে বলছি। আমি এখন আছি পাতায়ার বিচ রুটে। এখান থেকে আমি যাব হাঁটতে হাঁটতে ওয়াকিং স্ট্রিটে। এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে আমার 10 মিনিট। ওয়াকিং স্ট্রিটের ঠিক পাশের গলিতেই হচ্ছে টেম্পো টাইপ অনেক গাড়ি রয়েছে। ওইখানে যে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আপনি জমটেন বিচে যেতে চান, তো ওরা টেম্পো গুলো দেখিয়ে দিবে, কারণ টেম্পুর অনেকগুলো নাম্বার রয়েছে। এক একটা নাম্বারের টেম্পো হচ্ছে এক এক জায়গা চলে। তো আমি হচ্ছে 10 বাত ভাড়া দিয়ে উঠে পড়েছি। আর এইখানে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন 10 বাত ভাড়া দিয়ে, মানে যেখানে যান 10 বাত ভাড়া নিবে। কিন্তু আপনার সাথে যদি লাগেজ থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জায়গায় হচ্ছে ওরা কি 100 বাত পর্যন্ত ভাড়া চার্জ রেখে থাকবে। আমি এখন চলে এসেছি জমতেন বিচে। এই বিচটা মানে নামার পরে হচ্ছে আমার কাছে খুব সুন্দর লাগলো। দূর থেকে দেখে খুব শান্ত মনে হচ্ছে। জমতেন বিচের স্পেশাল যেই বিষয়টা সেটা হচ্ছে এখানে ভিড় খুবই কম এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিচটা খুব লম্বা। এই বিচটা আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করারও স্কোপ রয়েছে। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে এসে অ্যাক্টিভিটিস গুলো করতে পারবেন। আর একদম সমুদ্রের পাশেই হচ্ছে সানবাথ নেওয়ার মতো সিট রয়েছে। আপনারা চাইলে ভাড়া নিয়ে সারাদিন এখানে টাইম স্পেন্ড করতে পারেন। আর বিচের পাশে হচ্ছে অনেক খাবারের দোকানও রয়েছে। তো আমি আর এখান থেকে খাবার কিনে খাইনি, বাট একটা কনফিউশন ছিল যে হালাল ফুড আমি সব জায়গায় পাবো কিনা, যার কারণে হচ্ছে আমি সবসময় হচ্ছে নিজের কাছে একটু খাবার রেখেছি। যার কারণে হচ্ছে মানে আমার যখন ক্ষুধা লাগবে আমি যাতে খেতে পারি। তো আমার ক্ষুধা লেগেছিল, আমি এখানে বসে হচ্ছে আমার কাছে একটা কাপ নুডলস ছিল আর গরম পানি ছিল, এটা খেয়ে আবার বের হয়ে পড়েছি। আপনাদেরকে একটু বলে রাখি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। সো এখানে ছবি তোলা অবশ্যই মিস করা যাবে না। তো হাঁটার পরেই চোখে পড়লো যে এক ভদ্র মহিলা নারকেলের জুস বিক্রি করছে। তো গরমের মধ্যে এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি একটা জুস কিনে নিলাম। আর এইখানকার নারকেলের জুস মানেই হচ্ছে ফ্রেশ, মিষ্টি এবং খুবই ঠান্ডা, খুবই মজা লাগছিল। এটা সম্ভবত 20 বাত নিয়েছিল। আমি আবার পাশের রাস্তায় চলে আসলাম। এখান থেকে একটা টেম্পু টাইপ গাড়িতে উঠে আমি এখন চলে যাচ্ছি আরেকটা মন্দিরে। সেই মন্দিরটার কথা আপনাদেরকে এখন বলবো। এই টেম্পু টাইপ গাড়িতে করে মন্দিরে যেতে আমার ভাড়া খরচ হয়েছে 10 বাত। 10 বাত দিয়ে আসলে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন, মানে যেখানে যাবেন সেখানে হচ্ছে 10 বাত করে ভাড়া রাখবে। আমি এখন চলে এসেছি থামনাক জায়গাটাতে। এখানে যে দেখেন বড় করে একটা সাইনবোর্ড দেয়া আছে, একদম ওভার ব্রিজের নিচে নামতে হবে। এখান থেকে নেমে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তা দিয়ে আপনাদেরকে হেঁটে উপরে উঠতে হবে। যে এই পথ দিয়ে হেঁটে তারপর হচ্ছে উপর দিকে উঠতে হবে। আর এইখানে হচ্ছে সাইনবোর্ড দেওয়া রয়েছে, তো খুঁজে পেতে আসলে কোনো কষ্ট হবে না। এই জায়গাটা দিয়ে উঠতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ এই জায়গাটা একদম পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, অনেক উঁচু। দেখতে মনে হচ্ছে যে আমি এখন উপরে উঠছি, তাই হয়তো বা ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। বাট আমি যখন নামবো তখন আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ঢালু বা উঁচু ছিল রাস্তাটা। তো এইখানে হচ্ছে এই টেম্পু টাইপ যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলে না। এখানে যদি একদম গাড়ি নিয়ে আসতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ট্যাক্সি ক্যাব বা মানে থাইল্যান্ডের যেসব গাড়িগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো নিয়ে এখানে আসতে হবে। তো এখানে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে, পাহাড় কেটে এই জায়গাটা তৈরি করা হয়েছে এবং রাস্তাগুলো এত ইউনিক, এত সুন্দর, আর মানে খুবই সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। বাট উঠতে একটু কষ্টই হচ্ছিল। এটা কোনো ব্যাপার না, আসলে সুন্দর জায়গা ঘুরতে গেলে সুন্দর জায়গায় বেড়াতে হলে একটু কষ্ট মেনে নিতে হবে। এই গাছটা ভর্তি কাঠবিড়ালি, এই যে কালো একটা কাঠবিড়ালি, ওর পাশে একটা আছে ব্রাউন কালার, এই যে অবশেষে অনেক হাঁটাহাঁটি করে হচ্ছে
মন্দিরের কাছে পৌঁছালাম। ফাইনালি অনেক কষ্ট করার পর আমি এখন চলে এসেছি বিগ বুদ্ধা টেম্পলে। এটা হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা। তো মানে অনেক কষ্ট হয়েছে, বাট এখন আমার ভালো লাগছে যে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। অনেক কষ্ট করে হেঁটে আসলাম শুধুমাত্র এই মন্দিরটা দেখার জন্য। এই মন্দিরে ঢোকার যে প্রবেশ পথ রয়েছে সেখানেই হচ্ছে এরকম একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে। এখানেও ড্রেসের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তো যারা মানে মন্দিরটাতে বেড়াতে আসবেন অবশ্যই স্লিভলেস, তারপর হচ্ছে শর্ট স্কার্ট, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট এগুলো পরে আসবেন না, তাহলে অনেক কষ্ট করে আসার পর হচ্ছে মানে ফেরত যেতে হবে, অথবা চড়া দাম দিয়ে এখান থেকে পোশাক কিনে তারপর পরে আপনাকে মন্দিরে ঢুকতে হবে। এত কষ্ট করে এত দূর আসার পর আসলে ফেরত যাওয়ার কোনো মানে নেই। তো মন্দিরে ঘুরতে আসলে অবশ্যই ড্রেসের উপর একটু খেয়াল রাখবেন, তারপর হচ্ছে মন্দিরে বেড়াতে আসবেন। তো মন্দিরটা এখনো অনেক দূর, অনেক সুন্দর করে রাস্তাটা তৈরি করা হচ্ছে। দুই পাশে হচ্ছে ড্রাগনের ডিজাইন করা নকশা করা রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই পথটা উঠতে আর আমার মনে হচ্ছে 10 মিনিট লেগে যাবে। দেখা যাচ্ছে যে কাছে, বাট এটা এখনো অনেক দূরে রয়েছে। ফাইনালি আমি চলে এসেছি থাইল্যান্ডের মোস্ট আইকনিক একটা প্লেসে, বিগ বুদ্ধা টেম্পলে। এটা এত সুন্দর লাগছে সামনাসামনি দেখে। আমি যে অনেক কষ্ট করে এখানে হেঁটে এসেছি, আমার এই কষ্টটা একদম সার্থক হয়ে গিয়েছে। আর এইটার ভিতরে খুব সুন্দর একটা মার্কেট রয়েছে। এখান থেকে আপনারা টুকিটাকি সুভিনিয়ার বলেন, তারপর হচ্ছে টুকিটাকি হাবিজাবি অনেক কিছু আপনারা কিনতে পারবেন। তো এইটাও ঘুরে দেখার মতো একটা প্লেস। তো আপনারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না। আর এইখানে ঢুকতে কোনো টিকিট লাগছে না, আপনারা ফ্রিতে ঘুরতে পারবেন। আর থাইল্যান্ডের বেশিরভাগ মন্দিরগুলোতে হচ্ছে টিকিট কেটে তারপর ঢুকতে হয়, বাট এটা ফ্রি। জাস্ট একটু কষ্ট করে পাহাড়ে হেঁটে উঠতে হবে। এই যে দেখছেন 18 মিটার উঁচু সোনালী বুদ্ধ মূর্তি, এটা 1940 দশক থেকে এটা পাতায়ার আধ্যাত্মিক একটা প্রতীক হিসেবে চিহ্নিত রয়েছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ছবি এখানে তুলতে পারবেন। এখানে প্রতিটা জিনিস এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এত নান্দনিক ভাবে উপস্থাপন করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। মানে চোখেরও একটা আরাম রয়েছে। একটা বিষয় রয়েছে না যে একটা জিনিস দেখতে অনেক ভালো লাগে, মানে চোখে খুব শান্তি পায়, এই বিষয়টা পুরো এখানে রয়েছে। এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে। মন্দিরটা ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। এখানে একটা স্পেশাল পাথর দেখা যাচ্ছে যেখানে অনেক সুন্দর স্পাইরাল ডিজাইন করা। এটা আসলে বুদ্ধের পবিত্র পদচিহ্নের প্রতীক। মানুষ এখানে কয়েন রেখে দেন, মানে কয়েন দান করেন, কারণ তাদের বিশ্বাস এখানে কয়েন রাখলে সৌভাগ্য আসে এবং তাদের ইচ্ছা পূরণ হয়। জায়গাটা অনেক বেশি সুন্দর। এই মন্দিরটাতে আসার সবচেয়ে ভালো দিক হচ্ছে মানে এখান থেকে পুরো থাইল্যান্ড দেখা যাচ্ছে। পুরো মন্দিরটা ঘোরা শেষ, আমার হাঁটতে হাঁটতে গরম লেগে গিয়েছে, তাই নিচে নেমেই হচ্ছে একটা স্পেশাল টি কিনলাম ওদের, এটা নিয়ে হাঁটা শুরু করলাম। এখানে যারা ঘুরতে আসে তারা যদি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায় তখন হচ্ছে যে বসার যে জায়গাগুলো রয়েছে সেখানে বসে একটু জিরে নিতে পারবে। এই মন্দিরটা এত সুন্দর, রাস্তাগুলো এত বেশি ইউনিক। এরকম পাহাড় কেটে হচ্ছে রাস্তা বানিয়েছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে হচ্ছে এরকম বসার জায়গা রয়েছে। এখানে যারা ঘুরতে আসে তারা যদি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায় তখন হচ্ছে যে বসার যে জায়গাগুলো রয়েছে সেখানে বসে একটু জিরিয়ে নিতে পারবে। ওঠাটা অনেক বেশি কষ্টের হয়েছে, বাট মন্দিরটা এত বেশি সুন্দর আসলে মন ভালো হয়ে গিয়েছে। উঠতে অনেক কষ্ট হয়েছে,
বাট নামার সময় মনে হয় না এত বেশি কষ্ট হবে। পাতায়া টুরিস্ট পুলিশ যে সেন্টারটা রয়েছে এর পাশেই হচ্ছে এই মন্দিরটা। ঘোরাঘুরি শেষ করে আমি এখন চলে এসেছি ডরমিটরিতে। সকালবেলা আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার লাগেজগুলো হচ্ছে হোটেলের নিচে রেখে এসেছি। তো পাতায় আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি পাতায়াতে আরো একদিন থাকতে চাই। তো ঘুরতে ঘুরতে একটা ডরমিটরি পেয়ে গিয়েছি, এটার নাম হচ্ছে কেন। তো এখানে আসলাম বুক করার জন্য। এই আজকে রাতটা হচ্ছে আমি এখানে থাকবো। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে রুমটা ভাড়া নিয়ে নিলাম। রুম ভাড়া নিয়েছে 370 বাত, একটু ডিসকাউন্ট ছিল। আর এইটা হচ্ছে বাইরের জায়গা। বাইরের জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুব ক্লিন এবং খুবই পরিষ্কার। এখানে সবকিছু রয়েছে, জাস্ট আপনি এখানে রান্না করে খেতে পারবেন। রান্না করে বলতে হচ্ছে টুকটাক খাবি যাবে, এখানে রান্না করা যাবে। তো এখানে যে ডিম বয়েল করা যাবে বা কফি মেক করা যাবে, টোস্টার রয়েছে, ওভেন রয়েছে, সবকিছু এখানে রয়েছে। বাড়ি থেকে খাবার কিনে এনেও হচ্ছে এখানে বসে খেতে পারবেন। এই ডরমিটরিতে ঢোকার পর হচ্ছে আমাকে একটা শুজ দিয়েছে, একটা পানির বোতল, আর হচ্ছে একটা টাওয়েল ওরা প্রোভাইড করেছে। নিচেও একটা জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য। এটা মানে বেডটাও মোটামুটি যথেষ্ট বড়, মানে খুবই সুন্দর, খুবই আরামদায়ক, এবং সবচেয়ে বড় কথা যেটা, এটা খুব ক্লিন একটা হোস্টেল। আর নিচে তো আপনাদেরকে দেখিয়েছি যে খাবারের জায়গা বা পানি আপনি পাচ্ছেন। আগের হোস্টেলটাতে কোনো পানি-টানি কিছুই ছিল না। ওদের হোস্টেলের বাইরে হচ্ছে একটা ট্যাপ ছিল। যদি পানি আপনাদেরকে নিতে হতো, তাহলে হচ্ছে মানে এক বাদ দিয়ে 1 লিটার পানি পাওয়া যেত। তো ওইখানে হচ্ছে পানিটাও আমাকে কিনে খেতে হয়েছে। আর এখানে আসার পরে হচ্ছে আমাকে একটা বোতল দিয়েছে পানির, এবং এর নিচে ফিল্টার রয়েছে। আমি যতবার ইচ্ছা আমি সেটাকে ভরে তারপর পানিটা খেতে পারবো। এটা হচ্ছে বেডের কাছে, মানে মাথার কাছে একটা লাইট রয়েছে। আর এই পাশে হচ্ছে একটা লকার আছে, ওরা চাবিও প্রোভাইড করেছে। আর ব্যাংককে যে হোস্টেলে ছিলাম ওখানে লকার ছিল, বাট ওরা কোনো তালা দিবে না, কোনো চাবিও ছিল না। তালা নিতে চাইলে আপনাকে এক্সট্রা পে করতে হবে অথবা কিনে নিতে হবে। এখানে চার্জারের পয়েন্ট রয়েছে, আপনি আপনার ফোন, ল্যাপটপ সবকিছু ইউএসবি কেবল সবকিছু ইউজ করতে পারবেন। তো আর এইটা হচ্ছে আমার রুম। রুম মানে বলতে বেড। এখানে লাগেজটা উপরে রাখার জায়গা রয়েছে এবং নিচেও হচ্ছে একটা জায়গা রয়েছে। তো আশা করছি যে আমার এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে, এবং যারা এতদিন চিন্তা করছেন যে একা একা ঘুরতে যাবেন বা সাহস করতে পারছেন না যে কিভাবে ঘুরতে যাব বা কোথায় গিয়ে থাকবো, আশা করি যে তাদের জন্য এটা খুব মানে হেল্পফুল হবে। আজকে আমি পাতায়াতে আছি ৩ দিন। তো ব্যাংককে ছিলাম ২ দিন। সেখানে হচ্ছে গার্লস হোস্টেলে ছিলাম। তো ওইখানে ২ দিন থাকার পর খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। মানে হোস্টেলটা আমার একেবারেই পছন্দ হয়নি। খুবই নোংরা ছিল। যার কারণে একটু মানে ভয় পেয়ে আমার মনে হলো যে খুব বাজে একটা জায়গা থেকে এসেছি। এটার কারণে মনে হলো যে পাতায়াতে এসে হোটেল নেই। তো ২ দিন হচ্ছে আমি হোটেল বুক করেছিলাম। মানে ১ দিনের জন্য হোটেল বুক করেছিলাম। ১ দিন থাকার পর আবার আমি ওই হোটেলটাতেই থাকি ২ দিন। তো ২ দিন থাকার পর ঘোরাঘুরি করার পর মনে হলো যে আমি পাতায়াতে আরো ১ দিন থাকবো। পরে আ এখানে এসে একটু খোঁজখবর নিলাম। অনলাইনেও চেক করলাম। পরে দেখলাম যে এই হোস্টেলটা আ অনেক বেশি সুন্দর আর একদম হচ্ছে সেন্ট্রালে। যার কারণে হচ্ছে এই হোস্টেলটা আজকে বুক করা। আর হোস্টেলটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অনলাইনে বুক করলে হচ্ছে মানে আমি যেই টাকাতে বুক করেছি, অনলাইনে বুক করলে ৳১০০ কম পেতাম। তো যাই হোক, আ আ মানে এই গার্লস হোস্টেলটা খুবই সুন্দর। একটা ফ্লোরে হচ্ছে মানে মেয়েরা থাকে, আরেকটা ফ্লোরে হচ্ছে ছেলেদের জন্য। আ সেফ, সিকিউর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আ আমি আসলে এই গার্লস হোস্টেলটা সম্পর্কে বলতে চাই। কেউ যদি একা ট্রাভেল করতে চান সেক্ষেত্রে এই ডরমিটরি সবচেয়ে বেস্ট, এবং এ মানে আপনার টাকাও সেভ হবে এবং মানে ভালোভাবে আরকি থাকতে পারবেন। আর যাদের অনেক বেশি টাকা আছে বা বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই, তারা হোটেল নিতে পারেন। তো বাজেটের মধ্যে ঘুরতে চাইলে মেয়েদের জন্য বিশেষ করে যারা সোলো ট্রাভেল করেন তাদের জন্য হচ্ছে গার্লস ডরমিটরি অনেক ভালো। আর আমি একটু আস্তে, আস্তে কথা বলছি কারণ অলরেডি আমার রুমে আরো ২ জন রয়েছে। ওনারা ঘুমিয়ে পড়েছেন। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। তো এখন ভাবলাম যে আপনাদেরকে একটু রুমটা দেখাই আর এই কথাগুলো আপনাদেরকে বলি।